নমস্কার, দেখছেন হাই নিউজ। এই মুহূর্তের খবর নিয়ে শুরু করছি নিউজ টুডে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তন। তমলুকের প্রশাসনিক মঞ্চ থেকে ফের বিজেপির বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর। নাম না করে নিশানা করলেন শুভেন্দু অধিকারীকেও। বললেন, যা হয়েছিল মানুষ তার জবাব। আজকেও মনে রাখবেন, মোট 1437 কোটি 17 লক্ষ টাকার উদ্বোধন এবং শিলান্যাস হলো। এছাড়াও এই জেলার 7,20,000 মানুষকে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হলো। পূর্ব মেদিনীপুরে গিয়ে নন্দীগ্রামে ভোট গণনা সংক্রান্ত মামলার কথা টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে আক্রমণও করলেন শুভেন্দুকে। নন্দীগ্রামের মামলা ছাড়াও শিক্ষক নিয়োগে দুর্নীতি সহ আরও নানা বিষয়ে নাম না করে বিরোধী দলনেতাকে তমলুকের সভা থেকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে আমি কথা দিয়েছিলাম, হলদিয়া থেকে নন্দীগ্রাম একটা ব্রিজ আমরা করব। আশা করি আগামী দিন এটাও করে দেব, এটাও হয়ে যাবে। আমি এখনো মনে করি নন্দীগ্রামে কেসটা এখনো বিচারাধীন আছে। প্রায় 2.5 বছর হয়ে গেল কোর্টে কেস পড়ে আছে। কি হয়েছে না হয়েছে এর উত্তর তো মানুষ একদিন দেবেই। জোর করে, গায়ের জোরে কাউকে খুন করে, কাউকে লুট করে, টাকার জোরে নিজে কোটি কোটি টাকার মালিক হয়ে অন্যদের বলছে চোর, চোরের মায়ের বড় গলা। আর স্পিক মোস্ট, সাউথ মোস্ট, চোরের মায়েরা। পকেটমার দেখেছেন? পকেটমার যখন বাসে ঢোকে বা ট্রেনে ঢোকে, যে পকেটমারি করে সেই প্রথমে পকেটমার পকেটমার বলে চিৎকার করে, এবং যখন চিৎকার করে অন্যরা উঠে দাঁড়ায় তখন আসল পকেটমারটা পালিয়ে যায়। সবচেয়ে বড় পকেটমারি স্কুল এডুকেশনে কে করেছে? ভুলে গেছেন? মিদনাপুর পূর্বের লোক। কার বিনিময়ে চাকরিটা আপনার হয়েছিল? কিসের বিনিময়ে? খবর আমি রাখি, কিন্তু চাকরি আমি কারো যেতে দেব না। ওরা চাকরি খায়, আমি চাকরি দিই, তাই আমি কাউকে টাচ করছি না। কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনোদিন টাচ করব না, এটা আমাকে অতটা বিশ্বাস করবেন না। আমি তাদের বিশ্বাসে বিশ্বাসী যারা আমাকে বিশ্বাস করেন। মানুষকে আমি বিশ্বাস করি। কোনো ছেলে মেয়ের চাকরি যাক আমি চাই না। যারা চাকরি খেয়েছে আর দিল্লির জোরে ক্ষমতা দেখিয়ে এজেন্সি দিয়ে তৃণমূলকে বদনাম করেছে। কালকেও আমি একটা ভিডিও দেখেছি, ডিডির অফিসার, সিবিআই অফিসার বলছে যে हम लोग को कहता है खाली तृणमूल को पकड़ाओ, आओ तृणमूल को पकड़ाओ, आओ तृणमूल को पकड़ाओ। আমি পরিষ্কার বলছি, ইলেকশন আসবে, ইলেকশন চলে যাবে, তারপরে কিন্তু আমরাই এখানে থাকব। সুতরাং মনে রাখবেন, গদ্দারদের কমরেডরা, গদ্দার বাবুরা, আমি নাম বলি না, বলতে আমার লজ্জা লাগে। জীবনে সব থেকে বেশি পেয়েছে পার্টির থেকে, যখন পার্টিতে ছিল সব থেকে বেশি খেয়েছে, যা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। আর লঙ্কা কাণ্ডের মতো যখন নিজে পাছে ধরা পড়ে, আগুন লাগিয়ে দিয়ে সারা লঙ্কা কাণ্ড, হনুমানের পেছনে যেমন আগুন লাগিয়ে দিয়ে লঙ্কা কাণ্ড ঘটনা হয়েছিল, সেইভাবে কোর্টে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন। এই সাধুগিরি আমরা বের করবই। যারা সত্যিকারের সাধু তাদের আমি সম্মান জানাই, আর সাধু ড্রেস পরে যারা অসাধু কাজ করেন তাদের আমি কখনো সম্মান জানাই না।
পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে জেলা প্রশাসনিক অফিস চত্বরে প্রশাসনিক সভামঞ্চ থেকে সোমবার জেলার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, 59 লক্ষ লোকের কাছে 100 দিনে টাকা পৌঁছে দিয়েছে তাঁর প্রশাসন। সেই মঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। উঠে এলো ঘাটাল মাস্টার প্ল্যানের কথাও। ঘাটাল মাস্টার প্ল্যান কোনোদিন টাকা দিল না। শোভন মহাপাত্র যখন মিনিস্টার ছিল অনেকবার চেষ্টা করেছিল, মাঝখান থেকে বাংলাকে বাদ দিয়ে দিল। মনে রাখবেন, এছাড়াও আমরা আমাদের টাকায় পলাশ পাই, দুর্বাচাটি, নতুন কাঁসাই ও ক্ষীরবাই বক্সী নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল সংস্কার ইত্যাদি করেছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি মাস্টার ঘাটাল প্ল্যান, এটা আগামী 2-3 বছরের মধ্যে টাকা লাগবে, তাই আস্তে আস্তে আমরাই করে দেবো কেন্দ্রীয় সরকারের। আর আমরা হাত পাতবো না, আমরা দয়া চাইবো না। 12 বছর ধরে দয়া চেয়েছে। যেসব নেতারা বড় বড় কথা বলে আর আমাকে গালাগালি দিয়ে বেড়ান, তাদের জিজ্ঞেস করুন, লজ্জা করে না? একটা ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারো না, আর এখানে গালাগালি দিয়ে বেড়াও যে সবচেয়ে বেশি মানুষের কাজ করে। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। মনে রাখবেন, এই ঘাটাল প্ল্যান হলে আমাকে দেব বারবার করে বলেছে, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া 1, পাঁশকুড়া 2 ব্লক সহ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এলাকায় বন্যা নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভব হবে। কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলে গেলেন, তিনি নাকি 47,000 কোটি টাকা বেঙ্গলকে দিয়েছেন, আর আমরা নাকি সব খেয়ে নিয়েছি, ঘর বাড়ি নাকি দিইনি। এবার আমি অঙ্কটা বলি, অঙ্কটা নিয়ে যদি কারো কোনো সন্দেহ থাকে সেই অঙ্কটা চ্যালেঞ্জ করবেন। আমি গভর্নমেন্টের কথা বলছি, পার্টির কথা নয়। 2014-15 থেকে 2021-22 পর্যন্ত মনে রাখবেন, কিছু কিছু স্কিম আছে, এখান থেকে যে ট্যাক্সটা তুলে নিয়ে যায় তার কিছু কিছু টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্যকে দেয় রাজ্যের অধিকার মতো। কত দিয়েছে? 14-15 থেকে 21-22 পর্যন্ত 29,834 কোটি টাকা। গদ্দারদের বন্ধু যে প্রেসরা আছে, প্লিজ দয়া করে লিখবেন, কারণ আপনারা তো ওদের কিছু খারাপ দেখতেও পান না, এমনকি মহিলা ঘটিত ব্যাপারও নয়। আমি জানি সব চুপচাপ আছে। বের করবো, আমি টাইমে বের করে দেবো, কতক্ষণ চেপে রাখবেন আমি দেখব। 2014-15 থেকে 2021-22 সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা দিয়েছিল আবাস যোজনা প্রকল্পে? 29,834 কোটি টাকা। আর স্টেট গভর্নমেন্ট কত দিয়েছিল? 20,000 কোটি টাকা। তার মানে আমাদের থেকে মাত্র 9,000 সামথিং কোটি টাকা বেশি দিয়েছিল, যদিও তার দেওয়ার কথা ছিল আরও অনেক বেশি। এবং 2021-22 টু 2023-24 1 পয়সাও দেয়নি। এর মধ্যে আমরা কত বাড়ি তৈরি করেছিলাম? ওই যে 29,000 আর আমরা 20,000 টাকা দিয়েছিলাম, বলেছে টাকা খেয়ে নিয়েছে, বাড়ি হয়নি। 43 লাখ বাড়ি হয়েছে। জবাব দিন, হয় সত্যি কথা স্বীকার করুন, আর তা নাহলে বলুন মিথ্যা বলেছি, জনগণের কাছে ক্ষমা চান। তাছাড়াও আরও 11 লক্ষ বাড়ি তৈরি করবার জন্য ক্লিয়ারেন্স দেওয়ার পরেও দেয়নি। আমরা বলেছি মে মাস পর্যন্ত অপেক্ষা করব, যদি না দেয় তাহলে আমরা মে মাসের প্রথম দিকে আপনাদের 11 লক্ষ বাড়ি আমরা রাজ্য সরকার থেকেই করে দেব। যাদের করব বলেও করা হয়নি। এবং এছাড়াও আমরা নিজেদের টাকা দিয়ে আরও প্রায় 10 লাখের মতো বাড়ি করে দিয়েছি, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট তার নিজস্ব টাকা দেয়নি।
রাস্তার টাকা দেয় না, বন্ধ। পথশ্রী 1 কারা করেছে? আমরা করেছি। পথশ্রী 2 কারা করেছে? আমরা করেছি। পথশ্রী 3 কারা করেছে? আমরা করেছি। এই তো রিসেন্ট 22,000 রাস্তা নতুন করে করবার জন্য টাকা দিয়েছি। টাকাটা কোথা থেকে আসবে একবারও ভেবে দেখেছেন কি বিজেপি? কন্যাশ্রী মেয়েদের স্কলারশিপ দিতে টাকা লাগে না? তার যখন 18 বছর বয়স হয় সে 25,000 টাকা পায়, টাকাটা লাগে না? সে যখন কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, সে একটা টাকা পায়, সে টাকাটা লাগে না? ঐক্যশ্রী স্কলারশিপের টাকা তো বন্ধ করে দিয়েছেন, আমাদের তো দিতে হয়। 3 কোটি ছেলে মেয়েকে দিয়েছি আমরা। কন্যাশ্রীও মনে রাখবে 85 লক্ষ ছিলে, আজকে 95 লক্ষ হয়েছে তোমরা, আগামী দিন 1 কোটি ছাড়িয়ে যাবে। মেধাশ্রী ওবিসিতে যারা স্কলারশিপ পেত বন্ধ করে দিল। সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা বন্ধ করে দিল, রাস্তার টাকা বন্ধ করে দিল, 100 দিনের টাকা বন্ধ করে দিল। সবই তোমরা বন্ধ করে দেবে আর বাংলা এসে ভোট ভিক্ষে চাইবে, এজেন্সি পাঠাবে। এজেন্সি বলছে इंटरव्यूते, हम क्या करें, हमको अच्छा नहीं लगता है, हमको तो बीजेपी कहता है टीएमसी का घर में जाओ और जाके हमला करो और सबको अरेस्ट करके रख दो। एमनी যদি জিততে পারেন তাহলে এসব করার দরকার কি? আসুন না লড়াইটা সামনাসামনি জনগণের হোক, জনগণকে ভোট দিতে অ্যালাউ করুন। জনগণ যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে সিদ্ধান্ত গণতন্ত্রে। এত ভয় কিসের? কোথাও ইডি পাঠাচ্ছেন, কোথাও সিবিআই পাঠাচ্ছেন, কোথাও টাকা বন্ধ করে দিচ্ছেন, আর ফোন করে করে বলছে শোন তুই যদি বিজেপিতে জয়েন না করিস তাহলে তোর বাড়িতে আমি ইডি পাঠাই দেবো। বুঝতে পারছে না আজকে ক্ষমতায় আছো, তুমি ইডি পাঠাচ্ছ, আর আগামীকাল যখন তুমি ক্ষমতায় থাকবে না তোমায় A to Z পাঠাবে, সব মানুষ মিলে পাঠাবে, মানুষ ছাড়বে না, মানুষ ছেড়ে কথা বলবে না। লোকসভা নির্বাচনের আগে তমলুক আসন নিয়ে বেশ কিছু জল্পনা ভাসছে বাতাসে। শোনা যাচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর এই আসনেই রাজনৈতিক লড়াইয়ে নামতে পারেন, আর সেখানে দাঁড়িয়েই প্রশাসনিক মঞ্চ থেকে উন্নয়নের একরোখা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। কাজে এলো না বাড়ি গিয়ে ব্রাত্য কুণালের বোঝানো, বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তাপস রায়। এরপর অন্য কোনো দলে যাচ্ছেন কি না ঝুলে রইল সেই জল্পনা। 1 তারিখেই দলের সব পদ ছেড়ে দিয়েছেন জানিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকেও। বিধানসভায় পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে এমনটাই জানালেন বরাহনগরের প্রাক্তন বিধায়ক তাপস রায়। সোমবার তিনি বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে ইস্তফাপত্র জমা দেন। স্পিকার জানিয়েছেন মঙ্গলবার তাপসের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। বিধানসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তাপস। তিনি বলেন, আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছি, স্পিকারের সামনে সই করে ইস্তফা দেওয়ার নিয়ম সেভাবেই করেছি। 1 তারিখেই আমি দলের সব পদ ছেড়ে দিয়েছি, দলনেত্রী এবং সুব্রত বক্সিকে সে কথা জানিয়েছি। আমি ইস্তফা দিলাম। ইদানিং কালে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে, প্লাস যে সিচুয়েশন অ্যারাইজ আউট অফ প্রতিদিন যে দুর্নীতি 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 কোনো একটি শব্দ বিধানসভার ভেতরে বাইরে বা যেখানে সেখানে দুটো মিছিলের সামনে পড়েছিলাম গাড়ি নিয়ে, সেখানে সেই পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে। তারপরে সন্দেশখালীর ঘটনা, এই সমস্ত রয়েছে, এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে। আর আমার বাড়িতে 12ই জানুয়ারি দলের লোকজন তারা একটি ইডিকে পাঠিয়ে দিয়েছিলেন এবং আজকে 52 দিন, সেটা এই 52 দিনের মধ্যে দল আমার পাশে দাঁড়ায়নি, কেউ আসেনি। যদিও আমি ইন্ডেটেড টু অল দ্য পলিটিক্যাল পার্টিজ ফর পলিটিক্যাল ফ্র্যাটার্নিটি, যে সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্ররা ওই দিনের যখন ঘটনা চলছে, ইডি রেড চলছে, তারা সকলেই আমার হয়ে বলেছিলেন, কিন্তু আমার দলের তরফ থেকে আমি জানি না কোন অজানা রিজন যে কেউই, ইনক্লুডিং আমার পুরনো দলের
সুপ্রিমো অনারেবল সিএম আজ 52 দিন পর্যন্ত তিনি একটা ডেকে নেওয়া, আমাকে ফোন করা বা আমার মিসেস বা মেয়েকে কনসোল করা, ওরা তো ট্রমাটাইজড হয়েছিল। তো সুতরাং এই সব মিলিয়ে আমি মনে করলাম যে তৃণমূল কংগ্রেস আমার জন্য নয়, এখানে আমার থাকা উচিত নয়। আর যেখানেই ডিগ করছে সেখানেই দুর্নীতি, যেখানেই ডিগ করছে সেখানেই দুর্নীতি। আর এখানে ভালো মানুষ অনেকেই রয়েছে, কিছু মানুষের কৃতকর্মের জন্য, অপরাধের জন্য সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত, এরকম একটা যেন বারবার আমার মনে হচ্ছিল। তো সুতরাং যাই হোক, আমি বেশ কিছুদিন ধরে আমি কোনো যোগাযোগও রাখছিলাম না কনস্টিটিউয়েন্সির সঙ্গে, দলীয় বা বিধানসভা সমস্ত কিছু, সকলেই সেগুলো বোধহয় হয়তো আপনারা জানেন। হেন দিন থাকতো না যে আমি বিধানসভায় আসতাম না বা আমার বিধানসভা কেন্দ্রে আমি যাইনি। তো আজকে আমি ইস্তফা দিই। এই সমস্ত কথার কোনো একটিও উত্তর আমি দেব না। আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত। এখন আমি ফ্রি বার্ড, আমার সিদ্ধান্ত আমি কি করব না করব। তাপস রায়ের মন্তব্য, রাজনীতির পথেই হবে, আমি এখন মুক্ত। তাপস তৃণমূলে বিদ্রোহ ঘোষণা করতেই জল্পনা শুরু হয়েছে তিনি হয়তো বিজেপিতে যোগ দেবেন। আরও এক দলের জল্পনা, লোকসভা ভোটে কলকাতা উত্তর আসনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাপসকে প্রার্থীও করতে পারে বিজেপি। তাপস নিজে অবশ্য সেসব প্রসঙ্গে মুখ খোলেননি। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার শেষবারের মতো এজলাস ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তাঁর বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা। সোমবারই কলকাতা হাইকোর্টে তাঁর শেষ দিন, মঙ্গলবার ইস্তফা দেবেন। দুপুর 2:47 শেষবারের মতো এজলাস ছাড়লেন তিনি। শেষ মামলার নির্দেশে জড়িয়ে রইল সেই পূর্ব মেদিনীপুর, যা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে জল্পনা। তমলুক কেন্দ্র থেকে রাজনৈতিক লড়াইয়ে নামতে পারেন তিনি, কোনো কোনো মহল থেকে উঠে আসছে সেই ইঙ্গিত। সেই জেলার বিচারককে বরখাস্তের অনুরোধ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রধান বিচারপতিকে রিপোর্ট দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করতে অনুরোধ করেছেন তিনি। সোমবার একটি মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, হাইকোর্টের ভিজিল্যান্স বিভাগ খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছে জেলার বিচারকের বিরুদ্ধে। আমি প্রধান বিচারপতিকে ওই রিপোর্টটি দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করতে অনুরোধ করব। তিনি এও জানান, এই রিপোর্ট সত্যি প্রমাণিত হলে জেলা বিচারককে বরখাস্ত করা উচিত। শুনানি শেষ হয়েছে, রায় ঘোষণা স্থগিত রয়েছে, এমন মামলাও সোমবারই ছেড়ে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রবিবার সংবাদ মাধ্যমকে তিনি জানান, আগামী মঙ্গলবার তিনি ইস্তফা দিতে চলেছেন। এরপর বৃহত্তর ক্ষেত্রে যেতে চলেছেন, সেটা যে রাজনৈতিক ক্ষেত্র তাও জানিয়েছেন বিচারপতি। তবে কোন দলে যাচ্ছেন সে কথা রবিবার জানাননি বিচারপতি। I am going to resign from the post of a judge in High Court, Calcutta. Yes, reasons are there that for last 2 or more years I was dealing with some matters, especially education matters, regarding which a huge corruption has been discovered and unearthed. A large number of important persons in the education sector of this government are now languishing in jail under trial. Thereafter, now I am taking labor matters. There are also large scams of the employers in respect of provident fund, gratuity, etc. I have also passed certain orders in those respects. But what I have failed while doing these matters of labor matters, labor legislation, what I have failed, that my job in this duty, in this very respectable duty of a judge, my job is over. This is the call of my conscience that now I should go to the larger people, larger area. In court, a judge deals with the matters which comes before him
if a person files a case. But in our country and also in our state, West Bengal, there are a large number of persons who are very helpless, which I have found. Not that they always have some cause of action for coming to court, or they cannot come to court. So I have thought that only the political field can give the persons who wants to take steps in respect of those helpless people a chance to act for them. So I have decided to leave the post, to resign, and I will work for them in some form or the other. जैसा आपने बताया कि आप समाज की सेवा करना चाहते हो, क्या किसी पॉलिटिकल पार्टी को आप ज्वाइन कर सकते हैं? क्या इस तरह का प्लान आपने किया है कुछ? No, that I have not decided as yet as to that. First let me resign, then I'll think about that. और कुछ पॉलिटिकल पार्टी ऐसे बता रही है कि शायद आप बीजेपी आने वाले फ्यूचर में ज्वाइन कर सकते हैं। Those they know why they are saying like this. I do not know. বিচারপতির দায়িত্বের শেষ দিনেও অনেক আবেগের সাক্ষী থাকল কলকাতা হাইকোর্টের এজলাসে বিচারপতির বসার পর এক আইনজীবী বলেন, আমাদের ছেড়ে যাবেন না। বিচারপতি বলেন, আমার কাজ শেষ হয়ে গিয়েছে, এখন অন্য কাজ রয়েছে। এরপরেই তিনি নির্দেশ দেন, সব মামলা ছেড়ে দিচ্ছি, এটা লিখে দিন, পার্ট হার্ড ম্যাটারও ছেড়ে দিচ্ছি, একটা মামলা শুধু আমি দেখতে চাই। অন্য এক আইনজীবী বলেন, আমাদের জন্য কালো দিন। বিচারপতি বলেন, এখানে আমার কাজ সম্পূর্ণ হয়েছে, এখন অন্য কিছু করার সিদ্ধান্ত নিচ্ছি। এরপরেই জেলা বিচারকের বিরুদ্ধে নির্দেশ দেন বিচারপতি। হাই নিউজ নেটওয়ার্ক। এবারে চোখ রাখবো একটু অন্য খবরে। জানতেনই না চা খাওয়াচ্ছেন বিল গেটসকে। স্টাইলিশ চাওয়ালা ডলি এবার চা খাওয়াতে চান প্রধানমন্ত্রীকে। ভারত সফরে এসেছেন মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস। মুকেশ আম্বানি পুত্রের প্রাক বিবাহ সমারোহে যোগ দেওয়া ছাড়াও ভারতে এসে দিল্লি আইআইটিতে বক্তৃতা দিয়েছেন তিনি। গিয়েছিলেন ওড়িশার মা মঙ্গলা বস্তিতেও। তবে গেটসের ভারত সফরের মধ্যে যে বিষয়টি সবচেয়ে চর্চিত তা হল নাগপুরের এক চা বিক্রেতার সঙ্গে তার আলাপচারিতা। নাগপুরের সে বিখ্যাত চা বিক্রেতা কানপুর সহ সারা ভারতের ডলি চায়ওয়ালা নামে জনপ্রিয়। অভিনব পদ্ধতিতে ডলির চা তৈরি এবং তা বিক্রির ভিডিও সমাজ মাধ্যমে দেখেননি এমন মানুষ বিরল। তার উদ্ভাবনী প্রক্রিয়ার প্রশংসা করেছেন গেটসও। ডলির ভিডিও শেয়ার করে গেটস ভারতের সংস্কৃতিরও প্রশংসা করেছেন। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। গেটসের প্রশংসা কুড়ানোর পর ডলিকে নিয়ে মানুষের মনে কৌতূহল বেড়েছে। যারা তাঁকে চিনতেন না তারাও সমাজ মাধ্যমে তার খোঁজ শুরু করেছেন। কিন্তু কে এই ডলি? সমাজ মাধ্যমে ডলির উত্থান 2022 সালের শেষ দিকে। মহারাষ্ট্রের নাগপুরের রবীন্দ্রনাথ ঠাকুর মার্গে ডলির ছোট চায়ের দোকান। রাস্তার একদম ধারেই নাম ডলি কিটাপু। অভিনব কায়দায় চা এবং সিগারেট বিক্রি করে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করতে থাকেন ডলি। ধীরে ধীরে নাগপুরের স্থানীয়দের ভিড় বাড়তে থাকে ডলির দোকানে। অনেকে আবার চিপচিপে চেহারা ডলির রকমারি চশমা এবং কাণ্ড কারখানা দেখার জন্যই তার দোকানের কাছে ভিড় জমাতেন। অনেকে আবার ভিড় জমাতেন ডলির চুলের স্টাইল দেখার জন্য। চা তৈরি, বিক্রি, গ্রাহকদের সিগারেটে আগুন ধরানো সব ক্ষেত্রেই ডলির স্টাইল অনন্য। মাথার ওপর দুধের প্যাকেট তুলে সেখান থেকেই পাত্র লক্ষ্য করে দুধ ঢালেন তিনি। মাঝে মধ্যে দুধ ঢালার সময় তার জিভ সাপের মতন বেরিয়ে আসে। চা তৈরি করার পর হাতে করে কাপ ঘুরিয়ে তারপর তাতে চা পরিবেশন করেন ডলি। কখনো চা রাখার কেটলি থেকে সরাসরি চা ঢেলে দেন গ্রাহকদের মুখে। মিহি গলায় গ্রাহকদের সঙ্গে ক্রমাগত কথাও বলে যান। ডলির চোখে সবসময় থাকে বাহারি চশমা। অনেক সময় একটি চশমা থাকে চোখে, অন্যটি মাথার উপরে। কখনো কখনো বুক পকেটেও একটি করে চশমা গুঁজে রাখেন। সমাজ মাধ্যমে অনেকে ডলিকে হলিউড অভিনেতা জনি ডেপের সঙ্গে তুলনা করেন। তবে ডলিকে দেখলে এক নজরে অবশ্য এই তুলনা অনাবশ্যক বলেই মনে হবে। প্রথম ডলির কীর্তিকলাপ রেকর্ড করে সমাজ মাধ্যমে পোস্ট করতেন তার গ্রাহকেরাই। কিন্তু জনপ্রিয়তা পেয়ে নিজেই বিভিন্ন সমাজ মাধ্যমে অ্যাকাউন্ট খুলে ভিডিও আপলোড করতে থাকেন ডলি। বর্তমানে ইনস্টাগ্রামে ডলির অনুরাগীর সংখ্যা প্রায় 12,000। সেই ডলির দোকানে এসেই চা খেয়ে ভিডিও করলেন গেটস। ভিডিওতে দেখা গিয়েছে ডলি চাওয়ালার ঠেলার সামনে দাঁড়িয়ে বিল গেটস ডলির হাতে বানানো চা খাচ্ছেন। বিলের হাবভাব থেকে খুব স্পষ্ট যে তিনি চা উপভোগ করছেন। বিল বলেন, ভারতে আপনি যেখানেই ঘুরবেন সেখানেই আপনি কিছু নতুনত্ব খুঁজে পাবেন। এমনকি এক কাপ চা তৈরিতেও কত কায়দা দেখলাম, সত্যিই অভিনব। নগরীর সদর এলাকায় পুরনো ভিসিএস স্টেডিয়ামের পাশেই ডলির চায়ের দোকান। চায়ের কাপে চুমুক দিয়ে ডলির সঙ্গে ছবিও তোলেন বিল গেটস। ডলির অবশ্য দাবি তিনি জানতেন না বিশ্বের অন্যতম ধনকুবের সঙ্গে কথা বলছেন। তিনি ভেবেছিলেন গেটস একজন সাধারণ বিদেশি, তবে পরে তিনি তা জানতে পারেন। ডলি বলেন, আমি জানতাম না যে উনি বিল গেটস। আমি ভেবেছিলাম উনি একজন সাধারণ বিদেশি, তাই আমার তাকে চা পরিবেশন করা উচিত। পরের দিন আমি যখন হায়দ্রাবাদ থেকে নাগপুরে ফিরে আসি তখন বুঝতে পারি যে কে আমার হাতে চা খেয়ে গিয়েছে। ডলি জানিয়েছেন তার খুব ইচ্ছা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাতে এক কাপ চা খান। তার কথায় ভবিষ্যতে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চা পরিবেশন করতে চাই। হাই নিউজ নেটওয়ার্ক।
পাকিস্তানে নতুন সংকট, পশ্চিমের দেশে গিয়ে উধাও হচ্ছেন বিমান সেবিকারা। নেপথ্যে কোন রহস্য? সম্প্রতি কানাডায় গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন পাকিস্তানের এক বিমান সেবিকা। পাকিস্তানের ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার নিখোঁজ হওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছে পাকিস্তানে। ওই বিমান সেবিকার নাম মারিয়াম রাজা। তার হোটেলের ঘর থেকে একটি চিরকুট পাওয়া গিয়েছে, সেখানে তিনি পিআইএ-কে ধন্যবাদ জানিয়েছেন। বিমান সংস্থাকেও ধন্যবাদ জানিয়েছেন। কেন এবং কোথাও উধাও হয়ে গেলেন তার কর্মী, তার সদুত্তর মেলেনি মারিয়ামের খোঁজও। তবে গোটা ঘটনার ইঙ্গিত রয়েছে মারিয়াম স্বেচ্ছায় চলে গিয়েছেন। গত সোমবার 26শে ফেব্রুয়ারি ইসলামাবাদ থেকে কানাডার টরেন্টোর উদ্দেশ্যে রওনা দিয়েছিল পিআইএর একটি বিমান। তাতে ছিলেন মারিয়াম। পরের দিন ওই বিমানটির আবার পাকিস্তানে ফেরার কথা ছিল। সেই ফিরতি বিমানে আর মারিয়ামকে দেখা যায়নি। তিনি যে হোটেলে ছিলেন সেখানেই খোঁজ করেন পিআইএ কর্তৃপক্ষ। দেখা যায় হোটেলের ঘরে মারিয়াম নেই, শুধু রয়েছে একটি বিদায় চিরকুট। সেখানে সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বস্তুত পাকিস্তানের বিমান সেবিকাদের কানাডায় নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার একই ঘটনা ঘটেছিল। বরং বলা ভালো মারিয়াম ট্রেন্ডে গা ভাসিয়েছেন। অনুরূপ ঘটনা শেষবার ঘটেছিল জানুয়ারি মাসে। পাকিস্তান থেকে ফাইজা মুক্তার নামে এক বিমানকর্মী কানাডায় গিয়েছিলেন, তিনি আর ফেরেননি। পিআইএর মুখপাত্র আব্দুল্লাহ হাফিজ খান জানান, করাচি থেকে ফাইজা কানাডায় গিয়েছিলেন, কিন্তু পরের দিন ফিরতি বিমানে ওঠেননি। কানাডাতেই তিনি উধাও হয়ে গিয়েছিলেন। কেন এমন ঘটনা বারবার ঘটছে? একটি সংবাদ মাধ্যমের দাবি 2018 সাল থেকে পাকিস্তানের বিমানকর্মীরা বিদেশের আশ্রয় খুঁজছেন। পাকিস্তানে তারা থাকতে চাইছেন না। এমনকি পিআইএর বেশ কয়েকজন বিমানকর্মী কানাডায় আশ্রয় নিতে চেয়েও আবেদন জানিয়ে রেখেছেন বলে সংবাদ মাধ্যমের দাবি। তাদের বয়স 35 থেকে 40 বছরের মধ্যে। পরিসংখ্যান বলছে পাকিস্তানি বিমানকর্মীদের কানাডায় নিখোঁজ হয়ে যাওয়ার রীতি শুরু হয়ে গিয়েছে 2019 সাল থেকে। সম্প্রতি সেই প্রবণতা বৃদ্ধি পেয়েছে। 2023 সালে অত্যন্ত 7 জন পিআইএ কর্মী কানাডায় গিয়ে আর ফেরেননি। সংবাদ মাধ্যমের দাবি তারা সেখানেই আশ্রয় খুঁজে নিয়েছেন। 2023-এর ডিসেম্বরেও পিআইএ 2 জন বিমানকর্মী কানাডার টরেন্টোয় উধাও হয়ে যান। তারা না থাকায় প্রয়োজনীয় কর্মী ছাড়াই বিমানটিকে ইসলামাবাদে ফিরতে হয়েছিল। গত বছরের শেষ দিকে যারা পাকিস্তান থেকে কানাডায় গিয়েছেন তাদের মধ্যে রয়েছেন আয়াজ কুরেশি, খালিদ আফ্রিদি, ফিদা হুসেন শাহ প্রমুখ। ওই বছর মোট 4 জন বিমানকর্মী কানাডায় যান। 2023 সালের মতো 2022 সালেও পাকিস্তানের 4 বিমানকর্মী কানাডায় চলে গিয়েছিলেন। সেখান থেকে আর তারা ফেরেননি। তারা সকলেই ছিলেন পিআইএতে কর্মরত। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা টালমাটাল, পিআইএর দশাও তথৈবচ। অনেকের মতে সেই কারণেই বিমানকর্মীরা দেশ ছাড়তে চাইছেন। নিজেদের দেশে তারা কর্মজীবনের নিশ্চয়তা খুঁজে পাচ্ছেন না। পাকিস্তানের অন্যতম সেরা বিমান সংস্থার নাম পিআইএ। একসময় বিমান সংস্থার ভূয়সী প্রশংসা শোনা যেত বিদেশি যাত্রীদের মুখেও। কিন্তু পিআইএ আর আগের মতন নেই, বদলে গিয়েছে পাকিস্তানও। ঋণের বোঝায় তারা জর্জরিত। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কাছ থেকে বিপুল পরিমাণে ঋণ নিয়েছেন তারা। অভিযোগ, পিআইএতেও কর্মীদের বেতনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেন উন্নত ভবিষ্যতের জন্য কানাডাকেই বেছে নিচ্ছেন পাক বিমান কর্মীরা? বিশেষজ্ঞদের মতে কানাডায় বিদেশিদের জন্য কড়াকড়ি কম, সেখানে নাগরিকত্ব লাভের প্রক্রিয়াও তুলনামূলক সহজ। পিআইএর বেতন কাঠামোকেও এর জন্য দায়ী করেছেন অনেকে। অভিযোগ, কর্মীরা সেখানে উপযুক্ত বেতন পান না। গত মাসেই পাকিস্তানের তত্ত্বাবধায়ক ক্যাবিনেট পিআইএর বেসরকারীকরণে সম্মতি দিয়েছে। যারা না জানি আচমকা পাকিস্তান ছেড়ে চলে যাচ্ছেন সেই বিমান কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করছে পিআইএ। ওই কর্মী এবং তাদের পরিবারের প্রাপ্য সুযোগ সুবিধা বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থা। হাই নিউজ নেটওয়ার্ক। মুক্তির পর আদালতে 34টি মামলা, হেনস্থা অভিনেত্রীকে, তবুও বক্স অফিসে ভালো ব্যবসা করে বিতর্কিত এই ছবি। 4 দশক আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় একটি হিন্দি ছবি, কিন্তু মুক্তির পর দর্শকরা একাংশ ছবির পরিচালকের ওপর ক্ষুব্ধ হয়ে পড়েন। ছবি বন্ধ করে দেওয়ার দাবি জানান অনেকে। আদালতে বি.আর. চোপড়ার বিরুদ্ধে 34টি মামলা দায়ের হয়, তবুও প্রেক্ষাগৃহে উপচে পড়েছিল দর্শকের ভিড়। বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল ছবিটি। 50-এর দশক থেকে হিন্দি ফিল্ম জগতে পরিচালক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন বলদেব রাজ চোপড়া। বলিপাড়ার অবশ্য বি.আর. চোপড়া নামেই অধিক পরিচিত তিনি। 80-র দশকে পরিচালকের কেরিয়ারে ছিল বহু হিট ছবি। সেই সময় নিজের পরিচালিত একটি ছবির জন্যই বিতর্কে জড়ান বি.আর. চোপড়া। 1982 সালে বি.আর. চোপড়ার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় নিকাহ ছবিটি। এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন তিনি। ছবিতে অভিনয় করেন রাজ বাব্বার, দীপক পরাশর, সালমা আঘার মতন তারকারা। ছবি মুক্তির কয়েকদিনের মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন পরিচালক। নিকাহ ছবির চিত্রনাট্যে মুসলিম সমাজের বিবাহ বিচ্ছেদ ব্যবস্থা ফুটিয়ে তোলা হয়। বলিপাড়া সূত্রে খবর, ছবির নাম প্রথমে রাখা হয়েছিল তালাক তালাক তালাক, পরে সেই নাম পরিবর্তন করে রাখা হয় নিকাহ। নিকাহ ছবি মুক্তির পর দর্শকের একাংশ ক্ষোভ প্রকাশ করে। বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে দেখানো হয়েছে বলে এই রক্ষণশীল মুসলিম সমাজের একাংশ আদালতের দ্বারস্থ হন। বি.আর. চোপড়ার বিরুদ্ধেও আদালতে 34টি মামলা দায়ের হয়। প্রেক্ষাগৃহের বাইরেও রক্ষণশীল মুসলিম সমাজের একাংশ পোস্টার লাগিয়েছিল। নিকাহ ছবির প্রদর্শন বন্ধ করার দাবি জানিয়েছিলেন তাঁরা। শত বিরোধিতা সত্ত্বেও নিকাহ ছবি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছিলেন দর্শক। বলিপাড়া সূত্রে খবর, সেই সময় এই ছবি তৈরি করতে খরচ হয়েছিল 4 কোটি টাকা। নিকাহ ছবি মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করে ছবিটি। বাজেটের চেয়েও দ্বিগুণের বেশি আয় করে ছবিটি।
দেশের বক্স অফিসে 9 কোটি টাকার ব্যবসা করে নিকাহ ছবিটি। 80-র দশকে সফল ছবিগুলির তালিকায় রয়েছে নিকাহ। নিকাহ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী সালমা আঘা। ছবি মুক্তির পর রাতারাতি জনপ্রিয়তা পান তিনি, কিন্তু এই ছবি মুক্তির পর হেনস্থার শিকার হন অভিনেত্রী। বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায় সালমার বাড়িতে মাঝে মধ্যেই চিঠি এবং ফোন আসত। মুম্বাই ছেড়ে নায়িকাকে লন্ডনে চলে যাওয়ার হুমকি দেওয়া হতো। অভিনয় না ছাড়লে সালমার ক্ষতি করারও হুমকি দেওয়া হতো। সালমা হুমকি অগ্রাহ্য করে অভিনয় চালিয়ে যেতে থাকে। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায় বলি অভিনেত্রী অমৃতা সিংহের মা রুকসানা সুলতানও নাকি হুমকি দিতেন সালমাকে। বলিপাড়ার একাংশের দাবি নিকাহ ছবিতে অমৃতা অভিনয় করুক চেয়েছিলেন রুকসানা। বি.আর. চোপড়াকে সেই প্রস্তাব দিয়েছিলেন তিনি, কিন্তু রুকসানার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন পরিচালক। বি.আর. চোপড়া তার ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন, সেই কারণেই সালমাকে অভিনয়ের প্রস্তাব দেন তিনি। সেই রাগেই নাকি সালমাকে অভিনয় ছেড়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে বলিপাড়ার একাংশের দাবি। হাই নিউজ নেটওয়ার্ক। ছোট পর্দার জনপ্রিয় মুখ থেকে বিদ্যা বালানের সঙ্গে বড় পর্দায় অভিনয়। 14 বছর সম্পর্কে থাকার পর গাঁটছড়া বাঁধছেন টেলি অভিনেত্রী। 20 বছর বয়সে প্রথম অভিনয়। ছোট পর্দার জনপ্রিয় মুখ বলি অভিনেত্রী বিদ্যা বালানের সঙ্গে অভিনয় করেছেন হিন্দি ছবিতেও। 14 বছর সম্পর্কে থাকার পর 7 পাকে বাঁধা পড়ছেন টেলি অভিনেত্রী সুরভি চন্দনা। 1 মার্চ থেকে সেজে উঠেছে রাজস্থানের জয়পুর চমু প্যালেস হোটেল। দীর্ঘকালীন প্রেমিক কর্ণ শর্মার সঙ্গে বিয়ে করতে চলেছেন সুরভি। 4 দিন ধরে চলছে গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত সহ নানা রকমের আচার অনুষ্ঠান। 2023 সালের সেপ্টেম্বর মাসে সুরভি এবং কর্ণের আংটি বদলের অনুষ্ঠান হয়েছিল গোয়ায়। আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবেরা ছিলেন নিমন্ত্রিতদের তালিকায়। চলতি বছরের জানুয়ারি মাসে দুজনেই নিজেদের সমাজ মাধ্যমে তাদের বিয়ের খবর জানান। সাম্প্রতিককালে হিন্দি ধারাবাহিক জগতের খ্যাতনামী অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন সুরভি। প্রায় 1 দশক ধরে ছোট পর্দার সঙ্গে যুক্ত তিনি। 1989 সালের 11 সেপ্টেম্বর মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্ম সুরভি। সেখানেই স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করেন তিনি। বাবা মা এবং বোনের সঙ্গে মুম্বাইতেই থাকতেন তিনি। সুরভির বোন তারকাদের ম্যানেজার হিসেবে কাজ করেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল সুরভির। কলেজে পড়াকালীন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিনি। কেরিয়ারের গোড়ায় বিভিন্ন জনপ্রিয় সংস্থার বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা যায় সুরভিকে। 2009 সালে তারক মেহতাকে উল্টা চশমা নামে কৌতুক ঘরানা ধারাবাহিকে প্রথম ক্যামিও চরিত্রে অভিনয় করেন তিনি। ছোট চরিত্র হলেও সেই প্রথম ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন সুরভি। তারক মেহতাকে উল্টা চশমা ধারাবাহিকে অভিনয়ের পর 4 বছর কোথাও দেখা যায়নি সুরভিকে। 2013 সালে সম্প্রচারিত মেরি ভাবি ধারাবাহিকের মাধ্যমে আবার অভিনয় শুরু তার। একাধিক হিন্দি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। 2014 সালে কবুল হ্যায় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে কেরিয়ারের প্রথম মাইলফলক গড়ে তোলেন সুরভি। 2 বছর পর ইশাকবাজ ধারাবাহিকে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। 2014 সালে বলি অভিনেত্রী দিয়া মির্জার প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ববি জাসুস ছবিটি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান, আলী ফাজল ও আরজান বাজওয়ার। ববি জাসুস ছবিতে একটি চরিত্রে অভিনয় করেন সুরভি। তারপর অবশ্য বড় পর্দায় দেখা যায়নি তাকে। ইয়ে রিশতা কিয়া কেহলাতা হ্যায়, কসৌটি জিন্দেগি কে, ইয়ে হ্যায় মোহব্বত, সাত নিভানা সাথিয়ার মতন জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন সুরভি। 2021 সালে বিগ বস রিয়েলিটি শোতে তিনি অতিথি শিল্পী হিসেবে অংশগ্রহণ করেন। নাচের একটি রিয়েলিটি শোতেও তাকে দেখা যায়। প্রতিযোগী বা বিচারক হিসেবে নয়, অতিথি হিসেবেই সেখানে যান সুরভি। নাগিন 5, সঞ্জীবনী এবং শের দিল শেরগিলের মতন হিন্দি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন সুরভি। একাধিক হিন্দি গানের মিউজিক ভিডিওয়ে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। 2022 সালে হুনারবাজ দেশ কি শান নামে একটি রিয়েলিটি শো সম্প্রচারিত হয়। প্রথমে ভারতী সিং এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে থাকলেও পরে সঞ্চালকের দায়িত্ব নেন সুরভি। অভিনয় জগতে জনপ্রিয় হওয়ার আগে থেকেই কর্ণের সঙ্গে আলাপ ছিল সুরভির। 2010 সাল থেকেই সম্পর্কে থাকার পর 2023 সালে আংটি বদল সারেন তাঁর। অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন কর্ণ, পেশায় ব্যবসায়ী তিনি। তবে তার অনুরাগীদের সংখ্যাও কিছু কম নয়। ইনস্টাগ্রামে কর্ণের অনুরাগীর সংখ্যা 26,000-এর গণ্ডি পার করে ফেলেছে। সম্প্রতি রাক্ষক চ্যাপ্টার 2 নামে মিনি সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে সুরভিকে। সমাজ মাধ্যমে টেলি অভিনেত্রীর অনুরাগী মহল নজরে পড়ার মতো। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে সুরভির অনুরাগীর সংখ্যা 58 লক্ষের গণ্ডি পার করে ফেলেছে। হাই নিউজ নেটওয়ার্ক। বিনোদনের আরো খবর। তাল থেকে দেবদাস, কোন কোন হিট হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েও ছেড়ে দিয়েছিলেন গোবিন্দা? 90-এর দশকে একের পর এক হিট ছবিতে অভিনয় করে সাফল্যের চূড়ায় পৌঁছেছিলেন গোবিন্দা। অভিনয়ের পাশাপাশি নাচের জন্য দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। হিন্দি ফিল্ম জগতের অন্যতম শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবেও পরিচিতি পেয়েছিলেন গোবিন্দা। তবে কেরিয়ারের একাধিক হিট ছবিতে অভিনয়ের সুযোগ হাতছাড়াও করতে হয়েছিল তাঁকে। 1989 সালে ইয়াশ চোপড়ার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় চাঁদনি। ঋষি কাপুরের বিপরীতে এই ছবিতে অভিনয় করেন শ্রীদেবী। মুক্তির পর ছবি হিট করার পাশাপাশি দর্শকের আলোচনায় উঠে আসে পর্দায় ঋষি এবং শ্রীদেবীর সম্পর্কের রসায়ন। ঋষি নন, চাঁদনি ছবিতে অভিনয়ের জন্য প্রথমে গোবিন্দাকে প্রস্তাব দেওয়া হয়েছিল বলে বলিপাড়ার সূত্রে খবর, কিন্তু হুইল চেয়ারে বসে অভিনয় করতে হবে জানার পর তিনি এই প্রস্তাব খারিজ করে দেন।
1999 সালে সুভাষ ঘাইয়ের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় তাল ছবিটি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া রায় বচ্চন, অনিল কাপুর এবং অক্ষয় খান্না। মুক্তির পর ছবিটির পাশাপাশি গানগুলো হিট হয়। বলিপাড়া সূত্রে খবর অনিল নন বরং গোবিন্দাকেই প্রথমে পছন্দ করেছিলেন তাল ছবির নির্মাতারা, কিন্তু সুভাষের সঙ্গে ছবির নাম নিয়ে মতের অমিল দেখা যায় গোবিন্দার। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায় তাল ছবির নাম পরিবর্তন করতে চেয়েছিলেন গোবিন্দা। অভিনেতার শর্তে সুভাষ রাজি না হওয়ায় গোবিন্দা এই ছবি অভিনয়ের প্রস্তাব খারিজ করে দেন। তারপর অনিলকে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হয়ে যান। 2001 সালে অনিল শর্মার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় সানি দেওল এবং আমিষা প্যাটেল অভিনীত গাদার এক প্রেম কথা। পুরনো এক সাক্ষাৎকারে গোবিন্দা জানিয়েছিলেন এই ছবিতে অভিনয়ের জন্য প্রথমে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। সাক্ষাৎকারে গোবিন্দা জানিয়েছেন গাদার এক প্রেম কথা ছবিতে তাকে অভিনয়ের প্রস্তাব দিলেও তিনি রাজি হননি। তার মতে ছবিতে এমন কিছু সংলাপ ছিল যার মধ্যে রাজনৈতিক ছাপ লক্ষ্য করেছিলেন তিনি। ভবিষ্যতে তা নিয়ে কোনো রকম বিতর্কে জড়াতে চাননি বলেই এই ছবিতে অভিনয়ের প্রস্তাব খারিজ করে দেন তিনি। গোবিন্দা একটি পুরনো সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে বলিপাড়ার প্রথম সারির ছবি নির্মাতা সঞ্জয় লীলা ভনসালী তাঁর ছবিতে গোবিন্দাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সঞ্জয়ের প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা। 2002 সালে সঞ্জয়ের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় দেবদাস ছবিটি। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় শাহরুখ খান, ঐশ্বরিয়া রায় বচ্চন এবং মাধুরী দীক্ষিতকে। এই ছবিতে নাকি গোবিন্দাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন সঞ্জয়। দেবদাস ছবিতে শাহরুখের বন্ধু চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল জ্যাকি শ্রফকে। স্বল্প দৈর্ঘ্যের হলেও এই চরিত্রটি ছিল গুরুত্বপূর্ণ। সাক্ষাৎকারে গোবিন্দা জানিয়েছিলেন এই চরিত্রের জন্যই প্রথমে গোবিন্দাকে প্রস্তাব দিয়েছিলেন ছবি নির্মাতারা। গোবিন্দা জানিয়েছিলেন দেবদাসের মতন বড় মাপের ছবিতে শুধুমাত্র পার্শ্ব চরিত্রে অভিনয় করতে চাননি তিনি, তাই সঞ্জয়ের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েও তা ফিরিয়ে দেন গোবিন্দা। একসময় সাফল্যের চূড়ায় থাকা গোবিন্দা ধীরে ধীরে বড় পর্দা থেকে দূরে সরে যেতে থাকেন। 2019 সালে মুক্তিপ্রাপ্ত ডাঙ্গিলা রাজা ছবিতে শেষ অভিনয় করেন তিনি। বর্তমানে নাচের রিয়েলিটি শো এর বিচারকের আসনে মাঝে মধ্যে দেখা যায় গোবিন্দাকে। আঁখে, রাজাবাবু, কুলি নাম্বার 1, হিরো নাম্বার 1, হাসিনা মান জায়গি এবং বড়ে মিয়া ছোটে মিয়ার মতো হিট ছবি রয়েছে গোবিন্দার কেরিয়ারের ঝুলিতে। এখন অভিনয় জগৎ থেকে শত হস্ত দূরে রয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। এই মুহূর্তের খবর নিয়ে নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।